এই যে দেখেন হ্যালো, আশেপাশে যা পাইতো পাওয়ার ব্যাংক বা যা পেতো সেটা দিয়ে আমাকে এখানে ম্যানিপুলেট করতে 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 ভাই আজকে আমি নিঃস্ব হয়েছি। এই মহিলা শুধু নোংরামি নষ্টামি করার জন্য সোশ্যাল মিডিয়াতে আছে, আমাকে ঢাল বানিয়ে ব্যবহার করে ভাইরাল হয়ে এখনো দেখেন নোংরামি নষ্টামি করতেছে। ভাই সে আমাকে মেরে টর্চার করে আমার টাকা পয়সা খেয়ে ভাইয়া বিভিন্নভাবে আমাকে সে তার প্রতারণার ফাঁদে ফেলে ভাইয়া। অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে, তার পরিবার তাকে বাধা দিতে আসলে সে তাদেরকেও মারধর করে। আমি এখানে কি মাদক আসক্ত, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে, দুজন সারা রাত সেবন করে পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, মানে নিয়ে যাবো আমি, এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে। লাইলার পর মোহনা নামের মেয়েটিকে বিয়ে করে তার কোটি কোটি সারা রাত আমরা, ও বলছে আমি এখানে কি মাদক আসক্ত, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে, দুজন সারা রাত সেবন করে পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, মানে নিয়ে যাবো আমি, এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে, ওই টাইপের আমরা একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস এটা ছিল। এখন যেভাবে আমাকে ইলেকশন দিচ্ছে যে আমি মাদক আসক্ত, আমি এইটা খোর ওইটা খোর সেটা খোর, ওকে না আমি খারাপ, তুমি অনেক ভালো, আমি তোমাকে খারাপ বলবো না, আমি আমার কারণে খারাপ হয়েছি। রিলেশন চলাকালীন ও অনেক উল্টাপাল্টা করছে। যেমন একটা উদাহরণ হচ্ছে যে রিলেশন চলাকালীন হুট করে একদিনের কথার মধ্যে ওর বার্থডের দিন আমার সাথে ঝগড়া করে ওর এক্সের সাথে প্যাচ আপ করে ওর এক্সের সাথে রিলেশন কন্টিনিউ করছে। তখন আমি অনেক কষ্ট পাইছি, কষ্ট পাওয়ার পর আমি অনেক মেন্টালি ডিপ্রেস হয়ে গেছি। আমি এগুলো নিয়ে কখনো কাউকে ব্লেম দিই নাই বা কাউকে কোন ধরনের কথা বলি না এইসব বিষয় নিয়ে। ঠিক আছে, রিলেশন চলাকালীন সবকিছু হইতে পারে, সবকিছু জানার পরে কিন্তু আমি ওরে বিয়ে করছি, ও আমার বিয়ে করছে, ওর পাস্ট আমি জানি, ও আমার পাস্ট জানে। বিয়ে করার আগ মুহূর্তে কি হয়েছে এগুলা বলে এখন লাভ নাই, কারণ সবকিছু জেনে আমি ওরে বিয়ে করছি, ও আমার বিয়ে করছে। বিয়ের আগে ওর কি ছিল না ছিল এটা আমি জানি ভালো করে, সব জেনে আমি বিয়ে করছি। আমি কি করছি এটা ও জানে। এখন ও যতগুলো এলিগেশন আমার নামে দিচ্ছে, যতগুলো অপবাদ আমার নামে দিচ্ছে, আমি সব মাথা পেতে নিলাম। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ওরে বিয়ে করার পর আমি 100% লয়াল ছিলাম। এখন পর্যন্ত স্টিল এই এখন কয়টা বাজে কয় সেকেন্ড এই পর্যন্ত আমি লয়াল আছি ওর প্রতি। আমি কোনো প্রকার অনৈতিক কাজকর্ম করিনি ওরে বিয়ে করার পর। আমি ওর বিয়ে করার পর কোন একটা মেয়ের সাথে উল্টাপাল্টা চ্যাটিং, মানে মানুষের সাথে আসে না যে খারাপ কাজ করছে বলতেছে, মেয়েদের সাথে উল্টাপাল্টা সম্পর্ক রাখছে, এটা তো দূরের কথা, উল্টাপাল্টা চ্যাটিং এর পর্যন্ত আমি যাই নাই, উল্টাপাল্টা মেসেজ পর্যন্ত আমি যাই নাই। বাসায় নেশা করতেন, নেশা করে এসে তাকে নির্যাতন করতেন। এটা একদম ভুল কথা। আসলে ঝগড়া যে জিনিসটা এটা ওর সাইড থেকে শুরু হয়েছে। ও যেটা বলছে যে বিয়ের 4 দিন থেকে ঝগড়া শুরু হয়েছে, আমি ওর সাথে ঝগড়া করার জন্য ওর বিয়ে কেন করবো? আর ওরে বিয়ে করার পর থেকে ওর কাছে কখনো আমি কোনো অ্যামাউন্ট চাইছি, আবদার করছি যে আমার এত টাকা দিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, এরকম কোনো সম্পর্ক ওর সাথে আমার ছিল না। এটাও আমার চোখে দিয়ে তাকে কখনো বলতে পারবে না, কারণ ও একদিন হলো আমাকে ভালোবাসছে, আমি ওকে ভালোবাসছি। ওর কাছে আমি কখনো টাকা দেখে যাইনি। টাকা দেখে গেলে, ব্যবসা করতে গেলে আপনারা জানেন এটা তো অনলাইনেই প্রকাশ করা যায়, অনেক মানুষ আছে যারা আমাকে অনেক ভাবেই চায় যে তাদের সাথে আমি থাকি, তারা অনেক টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি দিয়ে আমাকে রাখতে চায়, কিন্তু আমি তাদের সাথে থাকতে চাই না, কারণ তাদেরকে আমি ভালোবাসি না, তাদের সাথে আমার কোনো রিলেশন নেই। কিন্তু মোহনাকে আমি ভালোবাসতাম, মোহনার সাথে আমার একটা রিলেশন ছিল। রিলেশন চলাকালীন ওর সাথে আমি অনেক কিছু করছি, আমি উল্টাপাল্টা করছি। এখন যদি বলে যে আমার মোবাইলে অনেক মানুষ মেসেজ দিচ্ছে, দিতেই পারে, আমাকে অনেক মানুষ মেসেজ, তোমাকেও অনেক মানুষ মেসেজ দিছে, তোমাকেও অনেক মানুষ বাজে কথাবার্তা বলছে। সো ওইগুলা বলে আমার লাভ নেই, কারণ তোমার সাইড থেকে কি রিপ্লে যাচ্ছে এটা হচ্ছে আমার কাছে ম্যাটার করতেছে, আমার সাইড থেকে কি রিপ্লে যাচ্ছে এটা ম্যাটার করতেছে। একটা মানুষ একটা মানুষকে বাজে মেসেজ দিতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এই জন্য আমরা পার্সোনাল লাইফে ঝগড়া করবো এটা কোনো মানেই রাখে না। ওই যেটা বলছে বিয়ের 4 দিনের মাথায় আমরা নাকি ঝগড়া করছি, আমি নির্যাতন শুরু করছি, বিয়ের 4 দিনের মাথায় কেন ঝগড়া হয়েছে এটা কি আপনাকে বলছে কখনো? আপনাদেরকে বলে নাই, আমিও বলতে চাই না। ওর একটা ঝামেলা আছে, কোর্ট ক্যাচাল মামলা মোকদ্দমা কিছু একটা আছে ওর, যেটা আমি জানতাম না, বিয়ের আগেও জানতাম না, বিয়ের পরেও জানতাম না। সো যেদিন বিয়ের 4 দিন 6 দিন আগে যে ঝগড়াটা হয়েছে তার 2 দিন আগেও আমি ময়মনসিং নিয়ে গেছি, বলছে যে আমার ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি মিটিং আছে, যেহেতু আমি তোমাকে লাভ ম্যারেজ করছি, আমার ফ্যামিলি আমাকে মানে না, আমাকে অ্যাকসেপ্ট করতেছে না, আমার ফ্যামিলির সাথে আমার বসে একটু ডিসকাশন করতে হবে, ফ্যামিলির সাথে আবার সবকিছু ঠিক করতে হবে, ফ্যামিলি মেনে নিবে। তো এই জন্য আমি প্রথমে একবার নিয়ে গেছি ময়মনসিং। নেওয়ার পর ও বললো যে মামার সাথে কথা হয় নাই, মামা হচ্ছে ওদের ফ্যামিলিতে নাকি
অনেক থাকে না, একটা ফ্যামিলিতে একজন হেড থাকে যার কথা সবাই শুনে। তো ওর মামার কথা নাকি ওর ফ্যামিলি সবাই শুনে, মামা নাকি ওই দিন সময় দিতে পারে নাই। ফাইন, ওকে নিয়ে আবার আমি আমার গাড়ি চালায়া ময়মনসিংহ গেছি, আবার গাড়ি চালায়া ঢাকা চলে আসছি। আসার পর আবার 2 দিন পর বলতেছে যে মামা আজকে সময় দিছে আমাকে, আজকে আমি মামার কাছে যাব, মামার সাথে মিটিং আছে, পারিবারিক মিটিং। ঠিক আছে, পারিবারিক মিটিং এর তো আমার সাপোর্ট করতে হবে, কারণ ও আমাকে লাভ ম্যারেজ করছে, ওর ফ্যামিলির এগেনিস্টে যে আমাকে বিয়ে করছে, ওর ফ্রেন্ড সার্কেলের এগেনিস্টে যে আমাকে বিয়ে করছে, পৃথিবীর এগেনিস্টে যে আমাকে বিয়ে করছে। ও আমাকে বললো আমি জঘন্য মানুষ, ঠিক আছে আমি পৃথিবীর জঘন্যতম মানুষটা, এটা আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, আমি মেনে নিচ্ছি। আমি জঘন্য জানার পরে তুমি আমাকে বিয়ে করছো, এই জন্য তো আমার এতটুকু করার মানে দায়বদ্ধতা আছে যে আমার নিয়ে যেতে হবে আমার বউটাকে ওর ফ্যামিলির কাছে, যে ওর ফ্যামিলির সাথে কথাবার্তা বলে ও ফ্যামিলিকে নর্মাল করুক, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক হোক। সেকেন্ড ডেতেও আমি নিয়ে গেছি, পরপর 2 দিন, আজকে নিয়েছি ধরেন, আবার আজকের দিন বাদ দিয়ে কালকের পরের দিনে পরশু দিন আবার ময়মনসিংহ নিয়ে গেছি আমি ওকে, আমি নিজে ড্রাইভ করে নিয়ে গেছি। আচ্ছা, একটু সারা রাত কি হয়েছে? আমি আমার কারণে খারাপ হয়েছি, আমি আমার ক্ষতি করতেছি, আমি নষ্ট, আমি নিজেকে নষ্ট করতেছি, এখানে আমি ওর দোষ দিব না। আমি মারধর নেশা- করে তার পরিবারের সামনে, তার পরিবার তাকে বাধা দিতে আসলে সে তাদেরকেও মারধর করে। তারাও আমাকে সবাই কোনোভাবে আমাকে ফিরাইতে পারতো না, কিভাবে আমাকে সেভ করবেন আমি জানি না। কাবিন হয়েছিল 10 লাখ, ভাই আমি কাবিন চাই না, আমি এর বহু টাকা ওর পিছনে খরচ করে ফেলেছি, আমার টাকা পয়সা নিয়েও আমার কোনো দুঃখ নেই। আমি জাস্ট আমার নিজের লাইফ, আমার বাবা মার লাইফটি সেফটি চাচ্ছি। ভাই থেকে 30-40 লাখ টাকা খেয়েছে, ওকে আমি চালাতাম। সে বলতেছে 6টা মামলা দিয়ে আমাকে কেউ কিছু করতে পারে না, তুই কি করবি? লালা তোর থেকে অনেক পাওয়ারফুল, তুই কি, তোর কি আছে, তোর কোনো যোগ্যতা নেই, তুই আমাকে কিছুই করতে পারবি না। সো আমি জানি না আসলে আপনারা আমাকে কতটুকু সেফটি দিতে পারবেন বা আমি কিভাবে সার্ভাইভ করবো ভাই, আমি জানি না। আমার এখনো তার সাথে ডিভোর্স হয়নি, তার হুমকি দামকি মারামারির জন্য আমি এখন পর্যন্ত ডিভোর্স দিতে পারতেছি না। আমার 14ই ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করি, আমাদের একটি প্রেমের সম্পর্ক ছিল, ওইটা থেকে আমরা বিয়ে করি। আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে বন্ধু বান্ধব সবাই আমাকে এই সম্পর্কের বিরোধে যায়, কিন্তু আমি সবার বিরোধে গিয়ে প্রিন্স মামুনকে বিয়ে করি। বিয়ের আগে সে তার কিছু চারিত্রিক আমি জিনিস দেখতে পাই, যেমন সে নেশাগ্রস্ত ছিল, সে মেলি অনেক ব্যাপার ছিল, যেটি জানতে পেরে আমি তার সাথে সম্পর্ক বিয়ের আগেই কিন্তু ছিন্ন করি। যখন আমার তার সাথে সম্পর্ক ছিল তখন সে সৌদি আরবে গিয়ে আমাকে বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বলে কাবা ঘরের সামনে আসলে আল্লাহ মাফ করে দেয়, তুমি কেন মাফ করবে না, বিভিন্নভাবে। আমি যেহেতু ভাইয়া আমার আগে একটা বিয়ে হয়েছিল, আগে আমি ডিভোর্স, তো আমি ওর সাথে অনেক অ্যাটাচমেন্টে পড়ে যাই। অ্যাটাচমেন্টে পড়ে যাওয়ার পরে আমি তাকে ক্ষমা করে আবার সম্পর্ক স্থাপন করি। সম্পর্ক স্থাপন করার পরে 14ই ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়, যেটাতে আমার বাবা মা উপস্থিত ছিল না, তার বাবা মা এবং কিছু বন্ধু বান্ধব এবং তার কোর্টে যিনি সহায়তা করেন হোসেন নামের একজন ব্যক্তি, উনি কাজী নিয়ে এসেছে। আমি আসলে কাজী বা কারো কিছুই ডিটেল জানি না, আমার কাছে কাবিনের কাগজ সহ কোনো কিছুই আমার কাছে ভাইয়া নেই। আমি একমাত্র তাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম। আর সে আমার সাথে শুরু থেকেই, বিয়ের আগে সে যে এখন নতুন BMW গাড়িটা চালায়, এটা তার 15 লাখ টাকা অ্যাড করে আমার কিনে দেওয়া, এরকম সে বিভিন্নভাবে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। আমি বুঝতে পারিনি, আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা শুনিয়েছে, কিন্তু আমি তার কথাই বিশ্বাস করেছি। আর আমি ভাইয়া জীবনে বিলিভ করি সেকেন্ড চান্সের। আমার মনে হয় যে সে যদি খারাপ মানুষও থাকে, একটা মানুষের সবারই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। সে হয়তো আমার সাথে থাকলে আমি তাকে ভালো করতে পারবো, বা সবারই পাস্ট লাইফ থাকে, আমার নিজেরও আছে। আমি ভেবেছি যে হয়তোবা তার সাথে আমার জীবনটা আমি ঠিক করতে পারবো। সে ছোট মানুষ ছিল, হয়তোবা ভুল করেছে, সে বুঝতে পারেনি তার জীবনে একটা ভুল হয়েছে, কিন্তু আমাকে সে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে রাখতো। আমি তার ম্যানিপুলেশনের শিকার হয়েছি, আমি তাকে বিয়ে করেছি। তার অনেক কিছু জানার পরেও আমি তাকে বিয়ে করেছি। সে আমাকে কথা দিয়েছিল যে সে এগুলা আর করবে না, এইসব কাজে আর ইনভলভ হবে না। সে অনেক নেশাগ্রস্ত। সে যখন আপনারা দেখবেন যখন সে সৌদিতে গিয়েছে, তখনও তার শরীর স্বাস্থ্য কোনো কিছু আগের মতো নাই। সে এখন মানুষকে সিম্প্যাথি নেয় যে আমার সাথে ঝগড়া করে, আমার সাথে করে তার শরীর স্বাস্থ্য, সে এখন নেশাগ্রস্ত হয়েছে। কিন্তু সে সৌদিতে যাওয়ার আগ মুহূর্তেই সে বিভিন্নভাবে নেশা
করতো। আমি এটা জানতে পেরেই বিভিন্ন মেয়ে সংক্রান্ত কাহিনী ছিল, আমি এগুলো জানতে পেরে তার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। যাই হোক, সবার ঊর্ধ্বে গিয়ে আমি যখন তাকে বিয়ে করি, বিয়ের 4 দিনের মাথায় সে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করে ভাইয়া। আমাকে সে 4 দিন থেকেই অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। তার পরিবার তাকে বাধা দিতে আসলে সে তাদেরকেও মারধর করে। তারাও আমাকে সবাই কোনোভাবে আমাকে ফিরাইতে পারতো না তার বাসায়। যখন মানুষ আসতো তারা সবাই সাক্ষী, সবাই দেখেছে। তার বন্ধু বান্ধব, হেলাল, নিশাদ ভাই, সাইমন, রাহি, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে আমাকে ফেরানোর চেষ্টা করতো। তারই এক বন্ধু সাইমন আর রাহি, তার বন্ধুর ওয়াইফের বাসায় আমি যখন অনেক সময় মায়ের খেয়ে সহ্য না করতে পারতাম, আমি ওদের বাসায় চলে যেতাম। মামুন আবার ওখান থেকে আমাকে ইমোশনাল বলতো আমি সুইসাইড করব, ব্ল্যাকমেল করে করে আমাকে নিয়ে আসতো ভাইয়া। এখন পর্যন্ত সে সুইসাইডাল ব্ল্যাকমেল করে। সে একটা এডিক্টেড মানুষ, আমি জানি না সে কি করবে, সে কিভাবে আমাকে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার বাসায় কোনো সেফটি নাই। এখন আমি বাসায় আছি, কালকে আমার এক বান্ধবীর মোবাইল সে ছিনতাই করে রীতিমতো আমার বাসা থেকে ডাকাতি করে সে নিয়ে গিয়েছে। আমি বাসায় ছিলাম না। আমার এক খালাতো বোন আর তার একটা ছোট বাচ্চা আর একটা কাজের মেয়েকে বাসায় রেখে আমি আমার বান্ধবীকে নিয়ে নিচে গেছি। আমার মা গেছে ময়মনসিংহ, আমার হোম টাউন ময়মনসিংহ। ওখানে আমার মা আমার বাবাকে আনতে গেছে। আমার বাবা হসপিটালে এখনো। আমার বাবাকে আনতে গেছে জাস্ট 2 দিনের জন্য। আমি জানি না সে সামহাও খবর পেয়েছে, সে এই বাসার লোকেট করেছে। সে এখানে ঢুকে আমার বান্ধবীর ফোন নিয়ে টাকা পয়সা নিয়ে সে চলে গেছে। আমার তাতে কোনো দুঃখ নেই ভাইয়া, সে আমার কাছ থেকে এমনি অনেক টাকা পয়সা খেয়েছে। আমি জাস্ট এখন নিজে সেভ হতে চাই, আমি বাঁচতে চাই। আর আমি চাই না যে আমার মতো আরেকটা নেক্সট কেউ আবার সে তার ফান্দে পড়ুক। তার কোনো ইনকাম সোর্স নেই। আপনারা জিজ্ঞেস করেন তার কিন্তু কোনো ইনকাম সোর্স নেই। সে চলে কিভাবে? সে এইভাবে মানুষকে পটায়, প্রতারণা করে, মানুষকে টাইম দেয়, ব্ল্যাকমেল করে, একটা মানুষ করে ধরে, এভাবে সে চলে। যারা মিডিয়ার সামনে আসতেছে তাদেরটা জাস্ট মানুষ জানতেছে। এরকম বহু মানুষ মিডিয়ার সামনে আসে না। বহু মানুষের চিন্তা থাকে যে সে আরেকটা বিয়ে করবে, পরবর্তীতে সে মিডিয়ার সামনে আসবে না। মিডিয়া ফেস করার সাহস সবার থাকে না, আমার নিজেরও ছিল না। বাট আমি যখন চিন্তা করলাম যে আমার মতো আরেকটা মানুষকে সে এইভাবে প্রতারণার ফাঁদে ফেলবে, এরকম করবে, তখন আমি চিন্তা করলাম না, আই হ্যাভ টু ফেস ইট, আই হ্যাভ টু ফেস মিডিয়া। না হলে সে, আর আমি জানি না ভাই আপনারা যাওয়ার পর আমি খুন হয়ে যাবো কিনা, কারণ সে বলতেছে 6টা মামলা দিয়ে আমাকে কেউ কিছু করতে পারে না, তুই কি করবি? লালা তোর থেকে অনেক পাওয়ারফুল, তুই কি, তোর কি আছে? তোর কোনো যোগ্যতা নেই, তুই আমাকে কিছুই করতে পারবি না। সো আমি জানি না আসলে আপনারা আমাকে কতটুকু সেফটি দিতে পারবেন বা আমি কিভাবে সার্ভাইভ করবো ভাই, আমি জানি না। আমার এখনো তার সাথে ডিভোর্স হয়নি। তার হুমকি দামকি মারামারির জন্য আমি এখন পর্যন্ত ডিভোর্স দিতে পারতেছি না। বিকজ আমার ফ্যামিলি আমার সাথে নেই, আমার একটা মানুষ আমার সাথে নেই। তার সাথে যখন আমি সম্পর্ক শুরু করেছি তখনই আমার থেকে আস্তে আস্তে সবাই দূরে চলে গিয়েছে। বিকজ তাকে তো মানুষ চিনে, তাকে 10টা মানুষ, সে এরকম বহু মানুষের সাথে এরকম করেছে ভাইয়া। আজকে বললাম না যে 1-2জন মিডিয়ার সামনে আসে, সবার মিডিয়ার সামনে আসার গার্ডস থাকে না, সবাই সবকিছু জানে না। সেরকম বহু মেয়ের সাথে করেছে। আমাকে অনেক মানুষ এরপরে ফোন দিয়ে বলেছে, আমি কারো কথাই শুনিনি ভাইয়া। তার ম্যানিপুলেশনের শিকার হয়ে আজকে আমার সব কিছু লস হয়েছে ভাইয়া। আমার লাইফ থেকে আমি জানি না ভাইয়া আমার আসলে জীবনে এখন কি হবে। আমার সবচেয়ে বড় কথা, আমার বেঁচে থাকাই আমার রিস্ক হয়ে যাচ্ছে। আমার বাবা, আমার মা কিভাবে বাঁচবে আমি জানি না ভাইয়া। 8 দিনের মাথা থেকেই সে আমাকে মারধর করতেছে। আমাদের পারিবারিক একটা কেস ছিল, আমি তখন ময়মনসিংহ গিয়েছিলাম, আমাদের একটা হাজিরার ইস্যু ছিল। তো পারিবারিক একটা ব্যাপার, সে যেহেতু মারধর করে, আমি তাকে আসলে ভয়ই পেতাম। আমি তাকে একটা জিনিস দেরি করে শেয়ার করতেছিলাম, সেটা না জানতে পেরে ওখান থেকেই আমাকে মারধর করছে। আর সে ভাইয়া এত ম্যানিপুলেটেড ছিল, আমি তো তার বাসায় থাকতাম, আমি তো তার পারমিশন ছাড়া কোথাও বেরো হতে পারতাম না। সে আমাকে মেরে ওগুলো ভিডিও করতে হতো। সে যা বলতো আমার সেগুলো ভিডিও করতো ভাইয়া। আমার তার কথা মতো সব কিছু বলতে হতো, না হলে সে আমাকে, আমি বাহির বেরোতে পারতাম না। কারণ আমি তো জানি না যে মারলে ওই মুহূর্তে মেডিকেল করে মামলা হয়, আমি তো এগুলো জানি না। সে তো এগুলো শিখে রাখছে, তার তো 10টা মামলা আছে, আমি তো এগুলো জানি না। আমি তো কখনো মামলার প্ল্যানিংও করি নাই। আমি আমার লাইফে, কারণ আমি কেস মামলা করি নাই বা আমার কখনো কোনো কিছু ছিল না। সে জানে, সে সব প্রসেস জানে। সে প্রুফ ছাড়া কিভাবে মানুষকে ঘায়েল করে চলে যেতে হয় সেটা সে জানে।
অ্যারাউন্ড ও আমার থেকে 30-40 লাখ টাকা খেয়েছে। ওকে আমি চালাতাম। আমাদের যে রূপায়ণ লেক গেছিলে থাকতাম আমি, ওর মা, ওর বাবা, ওর বোন, ওর ভাই, ওর কাজের মেয়ে সহ, সেটা আমি সব কিছু বিয়ের করতাম। ইভেন আমি কিন্তু 1 বছর যাবত কোনো কাজ করি না ভাইয়া। আই ওয়াজ আ মডেল, আমি মডেলিং করতাম, আমার একটা পরিচয় ছিল, কিন্তু আমি 1 বছর যাবত কোনো কাজ করি না। আমি আমার এফডিআই এর টাকা ভেঙে আমি ওর ফ্যামিলি রান করছি। ওর কিন্তু কোনো ইনকাম নেই। ও টিকটকে লাইভ করে বিভিন্ন মহিলাদের সাথে। এখন হাবিবতি নামের একটা মহিলার সাথে, আপনারা হয়তো বা জানি না দেখবেন কিনা, ওই মহিলাকে নিয়েও আরও আমার ঝামেলা শুরু হয়েছে ওর আর আমার মধ্যে। ওই মহিলা আমাকে ফোন দিয়ে গালি আছে, আমি তার ওয়াইফ। সেই জায়গায় আমাকে তারা ফোন দিয়ে কনফারেন্স করে আমাকে তারা এভাবে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া শুরু করছে। সো আমি আসলে ভাইয়া অনেক লাইফ থ্রেটে আছে। আমি জানি না আমি কী করবো, আপনারা কীভাবে আমাকে সেভ করবেন আমি জানি না। আপনার কাবিনটা কত হয়েছিল? আমার কাবিন হয়েছিল 10 লাখ। ভাই আমি কাবিন চাই না, আমি এর বহু টাকা ওর পিছনে খরচ করে ফেলেছি। আমার টাকা পয়সা নিয়েও আমার কোনো দুঃখ নেই। আমি জাস্ট আমার নিজের লাইফ, আমার বাবা মার লাইফটি সেফটি চাচ্ছি ভাই, আর কিছুই না পারছি। আমি তাকেও ভুল বুঝেছিলাম, তার কথা আমি শুনিনি। উনি অনেকভাবে আমাকে অ্যালার্ট করেছে, সম্পর্ক থাকা অবস্থায় আমাকে লাইভ করে করে অ্যালার্ট করেছে অনেকভাবে, কিন্তু আমি তার কথা শুনিনি। বিকজ ও আমাকে বুঝিয়েছে, ও আমাকে যেটা বুঝিয়েছে আমি সেটাই বুঝতাম। কারণ ও যখন একটা মানুষের সাথে মিশে, ওই মানুষটার বন্ধু বান্ধব সরে যায়, আত্মীয় স্বজন সরে যায়, তখন মানুষটা একা হয়ে যায়, ওর উপর ডিপেন্ড হয়ে যায়। ওই মানুষটার আর মামুন ছাড়া কোনো কিছু চিন্তা করার মতো থাকে না, যেটা সে লাইলার সাথেও করেছে, আমার সাথেও সেমটাই করেছে। মামুনকে ভালোবাসতেন? আমি ভালো না বাসতে ভাই এত কিছু কেন করলাম বলেন? আমার তো মানে দরকার ছিল না যে সমাজ, সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে পিছনে ফেলে তার সাথে এরকম ফাইট করা। তার লাইফটা এমনিতেই মানে নর্মাল না, একটা নর্মাল মানুষের মতো তার লাইফ না। আমি তার জন্য এক্সপোজ হয়েছি, 10টা মানুষ আমাকে ভালো মন্দ বলতেছে, বাজেভাবে চিনতেছে। আমার তো এই লাইফ চুজ করার কোনো দরকার ছিল না। আমি তো আমার লাইফে ভালোই ছিলাম। আমি যদি খারাপও হতাম, আমার লাইফ মানুষ জানতো না, আমি আমার লাইফ আমার মতো চলতাম। আমি তো জানি তাকে বিয়ে করলে আমার এই জিনিসগুলো ফেস করতে হবে, সমাজে